প্রিয় দর্শক, আইন ও সালিশ কেন্দ্র এবং চ্যানেল 24 এর আয়োজনে একটি বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফারাবী হাফিজ। শিশুর অধিকার সমীকরণে বাংলাদেশ, মূলত এই থিমের উপরে আমরা কয়েকটি পর্ব করব টানা। বাংলাদেশের শিশুরা আসলে কেমন আছে। আমরা আজকে শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যক্রম নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি পরিচয় করে দিই, অ্যাডভোকেট রোকসানা খন্দকার, তিনি ট্রেজারার আইন ও সালিশ কেন্দ্র। আমরা শুরুতেই একটি এভি দেখে আসতে চাই এই বিষয়ের উপরে। আলু ভর্তা ডিম ভাজি দিয়ে আমরা কি করব জীবনে। বাচ্চাদের বার্গার বানিয়ে আনতে বলে, কেক বানিয়ে আনতে বলে। স্যাররা নিজেরা ট্রেনিং নিয়ে আমাদেরকে এমনভাবে বুঝিত যে আমাদের লেভেলে না, আমরা বুঝতাম না জিনিসটা। যখনই বাসায় ঢুকি দেখি মেয়ের হাতে মোবাইল, আর কি করে গ্রুপ কলে কথা। মোবাইল তো অনেকে নেয় যে আমি একটু পরে দিয়ে দিচ্ছি, কিন্তু পরে তো দেয় না। পাঠ্যক্রমের যে বর্তমান বইগুলো হাতে নিলে আমার কাছে মনে হয় চাকাতের বই। ব্রিটিশ কারিকুলাম যদি আপনার এত খারাপ লাগে তাহলে ইংলিশ মিডিয়াম আগে বন্ধ করুন। পরীক্ষার সিস্টেমটাও আমরা ঠিকঠাক এখনো জানি না। এত বিরক্তকর একটা পড়ালেখা যা বাচ্চারা কিছু শিখতে পারতেছে না। টিচাররা মুখ খুলছে না, কিভাবে খুলবে? তাদের জব চলে যাবে। আমার মনে হয় যে আপনারা কিছুটা ধারণা করতে পেরেছেন আমরা আজকে বিষয়ে কি ঠিক করেছি। শিশুদের শিক্ষা ব্যবস্থা এবং পাঠ্যক্রম কি অবস্থা চলছে বাংলাদেশের। আমরা অ্যাডভোকেট রোকসানা খন্দকার আপনাকে যেহেতু পেয়েছি, প্রথম প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রায় 60% জনগোষ্ঠী হচ্ছে এই আমাদের শিশুরা, যারা এই দেশের ভবিষ্যৎ গড়বে। আমাদের যে টেকসই উন্নয়ন অভিষ্ট আছে সেখানকার 4 নম্বর যেটি, যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক এবং সমতাভিত্তিক মানসম্পন্ন শিক্ষা, সেটি অর্জনে বাংলাদেশের অগ্রগতি, এটি আপনি কিভাবে দেখেন এবং এই ক্ষেত্রে বাংলাদেশ আসলে কতটা সঠিক পথে এগোচ্ছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আমরা আলাপ করতে যেহেতু আইন সালিশ কেন্দ্র কার্যক্রম প্রোগ্রাম এটা, সেই কারণে আমি প্রথমেই বলবো যে আমরা যখন শিশুদের কথা বলছি সেইখানে আমরা আইন সালিশ কেন্দ্র কী কারণে শিশুদের নিয়ে কাজ করছি সেটা একটু বলা প্রয়োজন মনে করছি। কারণ আমরা যখন 80-র দশকে আইন সালিশ কেন্দ্র মানব অধিকার নিয়ে কাজ আরম্ভ করি, তারপরে আপনি জানেন যে 1990 সালে শিশু অধিকার সনদ হয় এবং সেখানে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট সিগনেটরি শিশু অধিকার সনদের, এবং সেখানে কিন্তু শিশুর অধিকার সব কিছুই তখন থেকে আইন সালিশ কেন্দ্র শিশুর অধিকার, শিশুর শিক্ষা সব কিছু নিয়েই কিন্তু কাজ আরম্ভ করেছে। তো আপনি যে কথাটা বললেন যে আমাদের দেশের প্রায় 60%ই শিশু এবং তাদের এই শিক্ষা, কারণ আমাদের শিশুদের অধিকার, আমরা কিন্তু প্রথমেই বলবো যে শিশুর শিক্ষার ব্যাপারে এটা কিন্তু তার একটা অধিকারের ব্যাপার। আমরা যদি আমাদের সংবিধান বলি, আমাদের রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব হচ্ছে শিশুদের শিক্ষা, বাসস্থান, খাদ্য এগুলি যেন তারা পূর্ণ করতে পারে। কিন্তু আমরা যখন দেখলাম যে শিশুদের এত কিছুর পরও শিশুর সেই অধিকারটা তারা কিন্তু পাচ্ছে না, সেই অধিকারটা। প্রাথমিক বিদ্যালয় শিশুদের বিনা বেতনে দেওয়া হয়, কিন্তু কত % শিশুরা আমাদের প্রাথমিক বিদ্যালয়ে যেতে পারছে? আমাদের যে ঢাকা শহরে আপনার রাস্তার পাশে যে শিশুদেরকে দেখছেন ফুল বিক্রি করছে বা বিভিন্ন কাজে তারা লিপ্ত, তারা কি প্রাথমিক বিদ্যালয় যাওয়ার সেই সুযোগ কি তাদের হয়েছে? তাদের কিন্তু সেই সুযোগ হয় নাই। তখন থেকে কিন্তু বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বলেন, অনেকে NGO বলেন বা বিভিন্ন বিদেশি সাহায্য সংস্থা কিন্তু নানানভাবে শিশুদের শিক্ষা, অপ্রাতিষ্ঠানিক শিক্ষার কিন্তু অনেকগুলি ব্যবস্থা করেছে। কিন্তু বর্তমানে কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থা প্রাতিষ্ঠানিক ছাড়া কোনো এইভাবে হচ্ছে না। আমরা আজকে পর্যন্ত আমাদের স্বাধীনতা উত্তর এই পর্যন্ত আমরা কিন্তু শিশুদেরকে শিক্ষা ব্যবস্থাটাকে আমরা ঠিকভাবে আনতে পারি নাই। বিভিন্ন সময় আমরা বিভিন্ন সিলেবাস আনি, বিভিন্নভাবে আমরা চিন্তা করি যে এই সিস্টেমটা হয়তো শিশুদের জন্য ভালো হবে, কিন্তু আসলে কিন্তু সেটা আজকে পর্যন্ত শিশুদেরকে এইভাবে আমরা করতে পারি নাই। আমার এই ক্ষেত্রে একটা কথা মনে হচ্ছে, 1990 সালে পরে যখন মালালা শিশুদের জন্য সে নোবেল প্রাইজ পেয়েছিল, তখন সে জাতিসংঘে একটা কনফারেন্সে সে বলেছিল যে সবাই বলে শিশুরা জাতির ভবিষ্যৎ, কিন্তু বর্তমান নিয়ে কিন্তু শিশুদের সেভাবে বলা হয় না। কারণ শিশুদের বর্তমান ঠিকমতো না হলে কিন্তু ভবিষ্যৎ ঠিকমতো হবে না। কিন্তু এই বর্তমানেই তো শিশুরা ঠিকমতো শিক্ষা পাচ্ছে না, তারপরে খাদ্য যেটা শিশুদের জন্য পুষ্টির জন্য বেশি প্রয়োজন সেই সাথে হচ্ছে না শিশুদের জন্য। তো আপনি এভিটা দেখছিলেন, সেখানে দেখেন যে কত রকমের অভিযোগ, বিশেষ করে যে কারিকুলামটা সব শেষ, অনেকেই বলেন এটা চাপিয়ে দেওয়া হয়েছে।
অনেকেই অনেক রকমের অভিযোগ, সেটা গার্ডিয়ান পর্যায়ে থেকে বলেন, যারা শিক্ষার্থী তাদের কথা বলেন। একটু আগে দেখলেন একটা বাচ্চা সে বলছে যে আমি এই ডাল রান্না করা, ভাত রান্না করে, ডিম ভাজি, এটা তো এমনি আমি বাসায় শিখি। আমার স্কুল পর্যায়ে এবং স্কুলে যদি একটা আগুন লেগে যায়, এখানে পর্যাপ্ত ওই অবকাঠামো যেটা, সেটাকে ঠিক না করে দিয়ে আপনি একটা জিনিস চাপিয়ে দিলেন। এই জায়গাগুলো নিয়ে আপনাদের অবজারভেশন কী রকম? এগুলি নিয়ে কিন্তু অনেকবার বহুবার অনেক আলোচনা হয়েছে আমরা সরকারের সাথে, পলিসির লেভেলে যারা আছে তাদের সাথে, কিন্তু এই জায়গাগুলিতে আমরা কিন্তু তেমন কোনো ব্যবস্থা কিন্তু দেখছি না, সফলতা আনার জন্য তেমন কিছু না। আমরা যে কাজগুলি করতে যে একটা মনে হয়েছে যে এই শিশুদের পাঠ্যক্রমের কথা বলেন, যেটাই বলেন, রাজনৈতিক কমিটমেন্টের প্রয়োজন। রাজনৈতিক সদিচ্ছা না হলে কিন্তু এটা সম্ভব না। কিন্তু আপনি দেখেন যে এই পর্যন্ত যে দলগুলি যা রাজনীতি ক্ষমতায় আসে, তারা কি শিশুদেরকে নিয়ে এইভাবে ভেবেছে? আমরা একটা শিশু, নারী এবং শিশু মন্ত্রণালয় আছে, তার মাধ্যমে শিশুদের জন্য করা হয়। সেখানে কিন্তু শিশুদেরকে সেভাবে প্রাধান্যই দেওয়া হয় না। শিশুদের যে শিক্ষার কথা আমরা আজকে আলোচনা করছি, আজকে আমাদের মূল বিষয় হচ্ছে শিক্ষা, কিন্তু শিক্ষা আসতে হলে তো প্রথমে শিশুদের যে শিক্ষা ব্যবস্থা, তারপর আস্তে আস্তে যে শিশুরা ভবিষ্যতে যাবে, সেই শিক্ষা ব্যবস্থার কি অবস্থা, এটা কারা নেবে, কিভাবে এই দায়িত্ব গ্রহণ করবে, এই পর্যন্ত কিন্তু আমরা তেমনভাবে কিছু দেখি নাই। অনেক অর্গানাইজেশন এটা নিয়ে পলিসি লেভেলে আমরা আলাপ করছি, কিন্তু সেইভাবে এখনও হচ্ছে না। আমি জাস্ট এই প্রসঙ্গে একটি কথা বলবো যে 2023 সালে যখন জিনেভাতে ইউনিভার্সাল একটা কোয়ার্টারলি একটা রিপোর্টিং হয়, সেখানে মানবাধিকার নিয়ে আলোচনা করা হয়, সেখানে বাংলাদেশকে আলোচনাও হয়েছে। সেখানে কিন্তু বারবার এই কথাটাই এসছে যে শিশু শিক্ষার ব্যবস্থা যদি অপ্রতুল হয় তাহলে কিন্তু শিশুদেরকে আমরা ঠিকভাবে করব না, এবং সেখানে বারবার 2030 সালের মধ্যে একটা সময়ও বেঁধে দেওয়া হয়েছে যে এর মধ্যে সবাই যেন শিশুরা শিক্ষা গ্রহণ করতে পারে সমতা ভিত্তিতে। এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যারা প্রান্তিক শিশুরা আছে তারাও কিন্তু মেইন স্ট্রিমে স্কুলগুলিতে আসতে পারে না, যারা প্রতিবন্ধী শিশু। এখানে কিন্তু আমরা বাংলাদেশ থেকে একটা কমিটমেন্টও আমরা করেছি যে এইগুলিকে আমরা এনশিওর করব, কিন্তু এই পর্যন্ত কিন্তু আমরা সেইভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করার দেখি না। আমাদের এই যে শিক্ষাক্রমে বারবার পরিবর্তনের ফলে যেই ধরনের একটা প্রভাব পড়ছে বিশেষ করে শিশুদের মনে, সেটা নিয়ে আসলে আপনাদের অবজারভেশন কী রকম? আসলে শিশুদের একটা যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনটা কিন্তু প্রথম পরিবর্তনটা একটা বিরাট ধাক্কা লাগে শিশুদের কোভিড-19-এর পরে। তখন আপনি দেখবেন যে কোভিড-19-এর পরে অনেক ড্রপ আউট সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছিলো। একটা সময় ছিল আমাদের দেশে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু ছেলে শিক্ষার্থীদের চাইতে বেশি হয়ে গেছিলো, স্পেশালি এনরোলমেন্টের ক্ষেত্রে আমি বলবো। কিন্তু কোভিড-19-এর পরে দেখা গেল যে একটা বিরাট পার্থক্য হয়ে গেছে, কারণ মেয়ে শিশুরা স্কুল থেকে ড্রপ আউট অনেক বেশি হয়ে গেছে, কারণ কোভিডের পরে মেয়ে স্কুলে যাওয়ার ইটা কমে গেল, হারটা কমে গেল, এবং তারপরে নানা রকম আর্থিক অসুবিধা অনেকগুলো কারণে বাল্য বিয়ে বেড়ে গেল, এবং সেই সাথে সাথে কোভিডের সময় বাল্য বিবাহ কিন্তু অনেক বেড়ে গেছে। বেড়ে যাওয়াতে আমাদের এই সংখ্যাটা বেড়ে গেছে। তো এই প্রথম এই ধাক্কাটা শিশুদের মনে পড়েছে। আরেকটা বিরাট একটা ধাক্কা হয়েছিল যেটা শহরে কোভিডের পরবর্তী শহর কেন্দ্রিক স্কুলগুলিতে যে অনলাইন ক্লাসগুলির ব্যবস্থা হয়েছিল, সেখান থেকে কিন্তু আমাদের দেশের অনেক শিশুরা যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কিন্তু এটা থেকে তারা সম্পূর্ণভাবেই ডিটাচ ছিল। তারা কিন্তু তাদের কিন্তু আমরা তখনই শহরের শিশু এবং গ্রামের শিশুদের মধ্যে বিরাট একটা পার্থক্য হয়েছে। এমনিও কিন্তু অনেকটা পার্থক্য হয়েছে, যদিও আজকে আপনি যেহেতু প্রশ্ন করছেন এই রিসেন্ট ইস্যুগুলি নিয়ে, পাঠ্যক্রম নিয়ে, কিন্তু একটা বিষয় এখানে না বলে আমি পারছি না। সেই বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আমরা যখন ছোট ছিলাম অনেক সময় দেখেছিলাম এসএসসি এইচএসসিতে গ্রাম স্কুল থেকে কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়। এখন কিন্তু গত অনেকগুলি বছরে কিন্তু আমরা কোথাও দেখতে পাচ্ছি না গ্রাম থেকে এই লেভেলে শিক্ষার্থীরা কিন্তু প্রথম বা স্ট্যান্ড করছে। এটার কিন্তু একটা বিরাট বৈষম্য তৈরি হয়েছে। এখন এইটা নিয়ে আমাদের দেশে বেসরকারি প্রতিষ্ঠান বা অনেকে কিন্তু কাজ করছে, কিন্তু কাজ করতে যে এটা তো কাজ করতে গেলে শুধু যারা পলিসি লেভেলে তাদেরকে তো সম্পৃক্ত হতে হবে। তারা তো অনেক সময় কথা বলে কিন্তু সম্পৃক্ততা দেখি না। কিছুক্ষণ আগে আপনি একটা প্রশ্ন করছিলেন বোধহয় যে এই যে আমরা একটা বৈষম্যমূলক আন্দোলনের মাঝে দিয়ে যাতে বৈষম্যহীন সমাজ তৈরির জন্য আমরা যদি বলি, তাহলে আমরা দেখব যে আজকে আমরা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করছি,
আমরা অগাস্টের 5 তারিখের পরে কিন্তু ইতিমধ্যে প্রায় 4 মাস, আজকে হচ্ছে 4 মাস হয়ে গেল, আমরা কিন্তু তেমন কি কোনো কিছু দেখতে পাচ্ছি এই শিশুদের জন্য, যাতে এই বৈষম্যহীন একটা শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সাথে সাথে শিক্ষা ব্যবস্থা হয়, সেই ব্যাপারে কি কোনো উদ্যোগ আমরা দেখেছি? আমরা কিন্তু সেভাবে কিছু এখন পর্যন্ত দেখতে পারি নাই। হয়তো সময়টা অত দীর্ঘ না হলেও কিন্তু একটা জিনিস তো আরম্ভ তো হতে হবে। এই আরম্ভ যেই জন্য বৈষম্যহীন সমাজের জন্য শিক্ষা ব্যবস্থা জন্য আমরা যে আন্দোলন থেকে এই পর্যায়ে আসছি, সেটা তো ইতিমধ্যে আমাদের কিছুটা দেখার আমাদের দরকার ছিল। কিন্তু এই শিক্ষা ব্যবস্থার শিক্ষার মান আমাদের দেশের ছেলে মেয়েদের কথা শুনি বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠানে যে খুব ভালো করছে, তারা বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছে, কিন্তু তার মানে কি তাদের সেই মেধা আছে, তাদের সেই কোয়ালিটি আছে, তারা তাদের সাথে কম্পিট করে এই বিশ্বের নামি দামি ইউনিভার্সিটিগুলিতে যেতে পারছে। কিন্তু এটা কি আমাদের দেশে কয়জন শিশুরা সেই সুযোগটা পাচ্ছে? এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে আমাদের কথা। সেটা একটা বড় প্রশ্ন। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, আপনি শহরের শিশুদের কথাও যদি বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, আমারও বাচ্চা আছে, তারা স্কুলে যেতে চায় না, আনন্দ নাই, পড়াশোনার মধ্যে কোনো আনন্দ নাই। সরকারের একটা বড় অংশের একটা পলিসি মেকিংয়ের জায়গায় এই কথাগুলো আমরা বারবার বলে আসছি গত কত বছর ধরে, যে শিশুদের পড়াশোনার মধ্যে এমন কিছু আপনারা রাখেন যাতে কিনা আনন্দ তৈরি হয়। সেই জায়গাটা কতটা আনন্দ নিয়ে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারে? পারছে না তো। এই কারণ পারছে না, কারণ আমাদের কারিকুলাম এভাবে তৈরি করা, আমাদের শিশুরা কি মুখস্থ করে উত্তর দিতে হচ্ছে। তারপরে স্কুলের পরিবেশটাও অনেক সময় শিশুদের জন্য, যে আমরা বলবো যে একটা ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার, এটা তো নাই। আমাদের গ্রামে স্কুলে ড্রপ আউট সংখ্যা এত কেন? কারণ এখনও কিন্তু শিক্ষকরা কিন্তু বাচ্চাদেরকে মার দেয়। এটা কিন্তু আমরা এখন পর্যন্ত কিন্তু বন্ধ করা যায় নাই। শিক্ষাকে যদি আমরা আনন্দময় একটা পরিবেশ তৈরি করতে, পরিবেশটাও কিন্তু ইম্পর্টেন্ট, শুধু কারিকুলাম না, কারিকুলামের সাথে যদি শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে, একটা পরিবেশটা আমাদের তৈরি করতে হবে। আমরা তো সেই পরিবেশটাও আমরা অনেক ক্ষেত্রে তৈরি করতে পারি। সেই পরিবেশের সাথে সাথে শিক্ষক নিয়োগ বাংলাদেশে যেভাবে হয়, এইখানে যে করাপশনটা হয়, সেই জায়গাটা নিয়ে আসলে আপনারা কাজ করেন এবং সেটা নিয়ে নিশ্চয়ই আপনাদের উদ্বেগ আছে। শিক্ষা ক্ষেত্রে যে করাপশন, সেটা তো অনেক বেশি করাপশন। আপনি যদি আমাদের দেশের বাজেট, আজকে শিশুদের শিক্ষা ব্যবস্থা আলাপ করতে যে এমন একটা জায়গায় আমরা আজকে মানে এসে যায়, সেটা হচ্ছে যে আমাদের দেশের বাজেটে প্রথম কথা হচ্ছে শিক্ষাক্ষেত্রে বাজেটটা কত। এটা হচ্ছে খুবই কম। আমাদের যে পপুলেশন, যেটা বললেন আপনি 60% যে জনশক্তি শিশু, সেই বাজেটের মধ্যে যদি আপনি করাপশনগুলি দেখেন, প্রথমে দেখবেন আপনি শিক্ষা খাতে যে বাজেটটা হয় তার অ্যালোকেশন থাকে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, একটা স্কুল বিল্ডিং তৈরি করতে হবে, কিন্তু আপনি যে দেখবেন সেই বিল্ডিংয়ের কন্ডিশন যে অবস্থায়, তার মানে কি, এই যে একটু আগে যে আপনি বললেন করাপশনের কথা, তার মানে সেখানে বিরাট একটা করাপশন হচ্ছে। বাট এই জিনিসগুলি তখনই হচ্ছে যখন আমরা যে রাজনৈতিক সদিচ্ছার কথা বলি, আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশ কথা বলি, আমাদের কথা বলার যে একটা সবাই যে একটা জবাবদিহিমূলক ব্যবস্থা, সেটা কিন্তু আমরা এখনো নিশ্চিত করতে পারি নাই। এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যদি আমি বলি, আমি সরকারি স্কুল, প্রাইমারি স্কুল এবং সরকারিকরণ, এই তিনটার ব্যাপারে আমার কিছু অভিজ্ঞতা আছে। প্রথম কথা হচ্ছে প্রাইমারি স্কুলে শিক্ষক নিয়োগ তো আমি জানি না আপনারা জানেন কি না, যে কত টাকার বিনিময় শিক্ষাক্ষেত্রে একটা ছিল, যে এত টাকা দিলে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়া যায়। আরেকটা হচ্ছে যে সরকারিকরণের ব্যাপারে আমার যে অভিজ্ঞতা, সেখানে দেখেছি কোথাও যে একটা স্কুল কোনো রকম একটা করে ফেললো, করে তারপরে তদবির আরম্ভ হলো সেটাকে এমপিওভুক্তি, হ্যাঁ, সরকারিকরণ করা, এমপিওভুক্ত হওয়া। কারণ এমপিওভুক্ত হলে অনেকগুলি সুযোগ সুবিধা থাকবে, তারপরে সেখান থেকে তাদের এমপিওভুক্ত করে তারপরে সেখানে আবার আরেকটা করাপশন। তো সুতরাং এই মানে এই করাপশনগুলি এমনভাবে আসছে, এইগুলি যদি আপনি খুব কঠিন হাতে না দেখতে পারেন, তাহলে কিন্তু এগুলি থেকে বের হয়ে আমরা যে শিশুর অধিকার, শিশুর শিক্ষার কথা বলছি, সেটা কিন্তু খুব সহজে এটা আমরা আনতে পারবো না। একটা শিক্ষা আইনের খসড়া তৈরি হয়েছে, কিন্তু সেটি এই আইনটি অনুমোদিত হয়নি, এবং কেন হচ্ছে না
এবং এই আইনটা অনুমোদিত যদি হয় বাংলাদেশে, তাহলে কী ধরনের পরিবর্তন আসতে পারে? প্রথম কথা হচ্ছে যে এই আইনটা অনুমোদিত কেন হয় নাই, সেটা তো কারণ খুবই আমরা বুঝতেই পারি যে আমাদের সংসদে যে আইন পাস হবে সেখানে এইটা হচ্ছে কোনো প্রায়োরিটি না। শিশু কিন্তু আমাদের জন্য আমরা যতই বলি শিশু আগামী দিনের ভবিষ্যৎ, কিন্তু এটাকে আমরা এখনো সেইভাবে মূল্যায়ন করতে করি না, যার জন্য সংসদে অনেক কিছু পাস হয়ে যায় কিন্তু এই আইনটা পাস হয় না। এটা হচ্ছে এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের শিশুদের জন্য যে আইনটা, সেটা কিন্তু একদম অনেক পুরনো, ব্রিটিশ পিরিয়ড থেকে আনা হয়েছে, এবং সেখানে কিন্তু শিশুদের যে একটা বয়স, সেটা নিয়েই কিন্তু তারতম্য রয়েছে। যেমন আমরা যখন CRC কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চাইল্ড বলি, সেখানে শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে 18 বছর, কিন্তু আমাদের দেশের আইনে, শিশু শ্রম আইনে, এক আইনে কিন্তু এক এই ইউনিফর্ম যে আইনটা, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা ওইভাবে করি নাই। তারপরে বাল্য বিবাহের একটা বয়স আছে, যেটা নিয়ে গতবার আপনারা জানেন কিছুদিন আগে এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যে একবার শিশু বয়সটা, বিবাহের বয়সটা 18 বছর ছিল মেয়েদের ক্ষেত্রে, কিন্তু সেটা আবার পরবর্তীতে কত 16 করেছিল। সেইটারও একটা নানা রকম যুক্তি দেওয়া হয়েছিল, কিন্তু এসব যুক্তি তো কোনো যুক্তি না। তো সুতরাং আইনের ক্ষেত্রে আমি বলবো, আইন সালিশ কেন্দ্র তো এই আইন নিয়ে দীর্ঘদিন কাজ করছে, আমরা এই আইন নিয়ে অনেক কিছু আলোচনা করেছি, কিন্তু আমরা তখনই আসলে যখনই রাজনৈতিক সদিচ্ছা না থাকে তখন কিন্তু এগুলি হয় না। অনেক সময় আমরা মনে করি, হয়তো আমরা এখন আশা করতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু রাজনৈতিক সরকার হলে হয়তো তারা অনেক কিছু চিন্তা করে, এই সরকারে তো সেই চিন্তা করার কোনো দরকার নাই। সুতরাং তারা যদি এই ক্ষেত্রে, আমি বলবো যে এই মুহূর্তে যদি এই আইনটা তারা পাশ করতে পারে, তাহলে কিন্তু তাদের জন্য একটা বিরাট মাইল ফলক হয়ে থাকে। সেই আইন পাশ করার আসলে তাদের সুযোগ আছে কিনা, সেটিও একটা আইন পাস হয়তো পার্লামেন্টে হয়তো পরবর্তীতে অ্যাক্ট করে নিতে পারবে, কিন্তু অর্ডিন্যান্স হিসেবে আসলে যে রাজনৈতিক অবস্থা, সেখানে তারা এটাকে প্রায়োরিটি হিসেবে দেখবে কিনা, না, প্রায়োরিটি তো এটাকে দেওয়াই হয় না, কারণ আমরা অনেকগুলি 10টা কমিশনের কথা শুনছি, 6টার পরবর্তী 10টা, কিন্তু সেখানে তো শিক্ষা ব্যাপারে কোনো কমিশন আমরা এই পর্যন্ত দেখি নাই। আমাদের অনুরোধ থাকবে আইন সালিশ কেন্দ্রের পক্ষ থেকে যে এইটাকে তারা অগ্রাধিকার দেয়, এবং সেই সাথে সাথে আমি বলবো যে আমরা তো আজকে কাজ করছি আইন সালিশ কেন্দ্র, চ্যানেল 24, এবং সেই সাথে সাথে আমাদের কিছু সহযোগী আছে, ইউরোপিয়ান ইউনিয়নও আমাদের সাথে এই বিষয়ে কাজ করছে। সবার সহযোগিতা আমরা চাইবো যে এই ব্যাপারের জন্য তারা বিভিন্ন সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে। শিক্ষাক্ষেত্রে, শিশুদের ক্ষেত্রে বিশেষ করে কি ধরনের সংস্কার, ধরেন আপনি পার্সোনালি ফিল করেন যে এটা আবশ্যক? শিশুদের শিক্ষার সাথে সাথে তাদের স্বাস্থ্য, তাদের নিউট্রিশনের অভাবে রোজই আমরা দেখছি আজকাল যে কি মানুষের প্রোটিন ইনটেক অনেক কমে যাচ্ছে, তাদের শিশুরাও তো এটা ভুক্তভোগী। তো সুতরাং আমরা যদি এইভাবে শিশুদেরকে তাদের নিউট্রিশন না দিতে পারি, এগুলো না দিতে পারি, তাহলে তো আমাদের সুন্দর ভবিষ্যৎ আমরা নিশ্চিত করতে পারবো না। নতুন বাংলাদেশের কথা যে স্বপ্ন নিয়ে ধরেন একটা পরিবর্তনের স্বপ্ন দেখেছে এই দেশের মানুষ আবার নতুন করে, সেইখানে শিশুদেরকে আপনি কোন জায়গায় দেখতে চান? কোন জায়গায় তাদের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে আপনি সুপারিশ করতে চান আপনাদের পক্ষ থেকে? আমি তো বলবো যে এই যে আন্দোলন হয়ে গেল, এখানে কিন্তু যদি জাতিসংঘের শিশুদের সনদের অনুযায়ী শিশুদের বয়স 18 নিচে, সেখানে কিন্তু বিরাট অংশই কিন্তু শিশু ছিল। তো সুতরাং তাদের ভবিষ্যৎ কিভাবে সংগঠিত হবে, তাদের জন্য যেই জিনিসটা বললাম যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা কারিকুলাম, একটু আগে আপনি যে বললেন ড্রপ আউট এত হয়ে যাচ্ছে, যে তার কেন হচ্ছে? কারণ তারা ঠিকমতো পরিবেশ পাচ্ছে না। এইগুলির মধ্যে যদি তারা প্রায়োরিটি দেয়, এইগুলি হচ্ছে আমরা মনে করব যে এই নতুন আমরা যে বলছি নতুনভাবে আমরা শুরু করতে যাচ্ছি। নতুনভাবে শুরু করতে গেলে কিন্তু তাদেরকে আমাদের প্রথমে অগ্রাধিকার দিতে হবে শিশুর বিষয়গুলি, শিশু শিক্ষা, শিশু স্বাস্থ্য। আজকে আইন সালিশ কেন্দ্র চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশে সহযোগিতায় আমরা এই কাজগুলি করে যাচ্ছি। আজকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই ইউরোপিয়ান ইউনিয়নকে যে এই কাজগুলির সাথে সম্পৃক্ত হয়েছে, এবং সেই সাথে সাথে আমি আসলে ধন্যবাদ জানাই চ্যানেল 24কেও যে তারা আমাদের সাথে সহযোগিতা করছে, এবং আমি আশা করব যে এই কার্যক্রমটা এখানে এই কয়টা এপিসোডে শেষ হবে না, এগুলি ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবে যদি আমরা
মনে করি যে শিশুদেরকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আরও কথা বলা উচিত, এই প্রোগ্রাম এইভাবে হওয়া উচিত। তো আমরা ধন্যবাদ জানাই আইন ও সালিশ কেন্দ্র, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ, তাদের সহযোগিতায় মূলত আজকের এই অনুষ্ঠান ছিল। আমরা আরও 3টি এপিসোড করব পরপর, মূলত শিশুদের অধিকার নিয়ে। আমরা শিরোনাম করেছি শিশুদের অধিকার সমীকরণে বাংলাদেশ। আজকের এপিসোড এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ।